এবার খামেনির বক্তব্যের পর ইরানের নতুন নেতৃত্বের ডাক ট্রাম্পের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৫,০০০-এ পৌঁছেছে। এবার মার্কিন হুমকি উপেক্ষা করে কুর্দি নিয়ন্ত্রিত এলাকা দখলে নিল সিরীয় বাহিনী। এদিকে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। আরো জানিয়ে দিব, এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। এবার গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের উপর শুল্ক আরোপ ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এইদিকে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার খামেনির বক্তব্যের পর ইরানের নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গতকালই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে উস্কানিদাতাদের উৎসাহিত করার অভিযোগ আনেন। তিনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানি জনগণের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও তাদের উপর অপবাদের জন্য তিনিই দায়ী। খামেনি জানান, প্রধান উস্কানিদাতাদের আটক করা হয়েছে এবং বিক্ষোভ অনেকটাই থিতিয়ে এসেছে। এর তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। সাক্ষাৎকারে খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প তাকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা ও মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। এদিকে ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৫,০০০-এ পৌঁছেছে। ইরানে চলমান ২ সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে ৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। রোববার একজন ইরানি কর্মকর্তার বরাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স। তিনি নিরপরাধ ইরানিদের হত্যার জন্য সন্ত্রাসী এবং সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা রয়টার্সকে আরো বলেন, উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতের সবচেয়ে বেশি সহিংসতা ঘটিয়েছে। কর্মকর্তারা আরো বলেন, মৃতের সংখ্যা দ্রুত এত বৃদ্ধি পাবে তা মোটেই আশাযোগ্য নয়। ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নেমে আসা ব্যক্তিদের সশস্ত্র বাহিনী দিয়ে সাহায্য করেছে। ইরানি কর্তৃপক্ষ এই নিয়মিত অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের, বিশেষ করে ইসরায়েলকে দায়ী করেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রধান শত্রু, যারা জুন মাসে ইরানের উপর সামরিক হামলা শুরু করে। এবার মার্কিন হুমকি উপেক্ষা করে কুর্দি নিয়ন্ত্রিত এলাকা দখলে নিল সিরীয় বাহিনী। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের হুমকি উপেক্ষা করেই একের পর এক কুর্দি নিয়ন্ত্রিত এলাকা নিজেদের দখলে নিচ্ছে সিরীয় বাহিনী। এরই মধ্যে এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তর অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর দখলে থাকা বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার দেশটির সামরিক বাহিনী জানায়, এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তর অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় সেনাবাহিনী। দেওর এজরের পূর্বাঞ্চলের তীব্র সংঘর্ষের মধ্যে সেখানকার একটি গ্যাস ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এছাড়া জাররাহ বিমান ঘাঁটি ও দেওর হাফের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। এদিকে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা।
ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনী ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এই ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকেরই মানসিক সমস্যা দেখা দিয়েছিল। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছে মার্কিন সেনারা। ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি ছাড়া তথ্য নিশ্চিত করেছেন। তবে অল্প কয়েকজন সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক কাজের জন্য এখনো এই ঘাঁটিতে আছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন নিরাপত্তাজনিত কারণে। এর বেশি তথ্য জানাননি ইরাকের সেনাবাহিনীর এ কর্মকর্তা। সূত্র রয়টার্সের। এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ তেল আবিবের হাবিমা স্কয়ার সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গোভিলির মরদেহ ফিরিয়ে আনা এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা বর্তমান সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করছেন। নিহত জিম্মি রান গোভিলির নিজ শহর মেইতারে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়, যেখানে রানের বাবা মা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন জিম্মি মুক্তির প্রথম ধাপ পূর্ণাঙ্গভাবে সফল হওয়ার আগেই গাজা পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন ও দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে তাড়াহুড়ো করছে। রান গোভিলির বাবা ইজ্জিক এবং মা তালিক এক বিবৃতিতে প্রশ্ন তোলেন, হামাস যেখানে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে অস্বীকার করছে, সেখানে কিসের ভিত্তিতে শান্তি ও পুনর্গঠনের কথা ভাবা হচ্ছে? তারা মনে করেন, হামাসকে চুক্তি পালনে বাধ্য না করে গাজা পুনর্গঠন করা মানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী এবং তাদের অর্থায়নকারী নেটওয়ার্কের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ে দেওয়া তথ্য অনুযায়ী এই দফায় 21 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হুতিদের অস্ত্র ও তেলজাত পণ্য পাচার এবং তহবিল সংগ্রহের সক্ষমতা কমিয়ে আনাই ওয়াশিংটনের এই পদক্ষেপের মূল লক্ষ্য। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় ইয়েমেন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বেশ কিছু ভুয়া বা ফ্রন্ট কোম্পানি রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মূলত হুতিদের জন্য অর্থ সংগ্রহ এবং সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের উপযোগী যন্ত্রাংশ সরবরাহে সহায়তা করে আসছিল। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন যে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর শুল্ক আরোপ ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। আর আগামী 1 জুন থেকে এই হার বাড়িয়ে 25% করা হবে। ট্রাম্প আরো বলেন, কয়েক শতাব্দী পর এখন ফেরত দেওয়ার সময় এসেছে ডেনমার্কের। বিশ্ব শান্তি ঝুঁকির মুখে।
চীন গ্রিনল্যান্ড নিতে চায়, কিন্তু ডেনমার্ক এ বিষয়ে কিছুই করতে পারবে না। ট্রাম্প আরো বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে গেছে। তারা অত্যন্ত বিপজ্জনক একটি খেলা খেলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির দ্রুত এবং কোনো প্রশ্ন ছাড়াই অবসান ঘটাতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার পর ইউক্রেনে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির নির্দেশ দিয়েছেন তিনি। তীব্র শীতের মধ্যে ইউক্রেনকে কাবু করতে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার খার্কিভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া কিয়েভ ও ওডেসা অঞ্চলেও জ্বালানি অবকাঠামোতে হামলায় বহু বসতি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, সমঝোতায় কোনো আগ্রহই দেখাচ্ছে না রাশিয়া, বরং শীতের মধ্যে ইউক্রেনে জ্বালানি ও বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক হামলা বাড়াচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত নেটওয়ার্কও ঝুঁকিতে পড়ছে। এসব আঘাত যুক্তরাষ্ট্র সহ প্রধান দেশগুলোর যুদ্ধ থামানোর উদ্যোগকে দুর্বল করছে বলেও তিনি সতর্ক করেন। যুদ্ধ চালিয়ে যেতে আরো বেশি পরিমাণ আকাশ প্রতিরক্ষা সহায়তা চান জেলেনস্কি।